নমস্কার, জবাব চাই বাংলাতে। আমি ময়ূক রঞ্জন ঘোষ। আজ একদম স্পষ্ট ভাষায় মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিতে চাই। মোহাম্মদ ইউনূস, তুমি শুধরে যাও, নয়তো 140 কোটি ভারতীয়র ধৈর্যচ্যুতির কারণ যদি তুমি হও, তাহলে পালিয়েও তুমি হয়তো বাঁচতে পারবে না। মোহাম্মদ ইউনূসকে আমি বলছি, মোহাম্মদ ইউনূস নিজের দেশকে ঠিক রাখতে পারছে না, নিজের দেশের ফসল তার সমবন্টন করতে পারছে না, তার দাম দিতে পারছে না। মোহাম্মদ ইউনূস হেলে সাপ ধরতে পারছে না, কেউটা ধরতে গেছে। মোহাম্মদ ইউনূস তার বাহিনীকে বা হারমাত বাহিনীকে এখন নতুন এক কাজে ব্যবহার করছে। কি কাজ? ভারতের সীমান্ত লাগোয়া যে ক্ষেতগুলো রয়েছে তার ফসল নষ্ট করার কাজ। অসভ্য, অসভ্য শুধু নয়, অত্যন্ত নিম্ন রুচির পরিচয় একজন রাষ্ট্রনেতার। মোহাম্মদ ইউনূস ময়ূককে ভয় পায় এবং আতঙ্কে রয়েছে, এটা আমরা জানতাম। কিন্তু মোহাম্মদ ইউনূস যে ভারতবর্ষের কৃষকদেরও ভয় পাচ্ছে, বা এই অর্থনৈতিক জিহাদ যেটা ইসলামী মৌলবাদীরা বলে তার অংশ মোহাম্মদ ইউনূস নিজে হচ্ছে, এটা আমরা ভারতীয়রা বিশ্বাস করতে পারি। আজ জবাব চাই বাংলাতে আমি পরিষ্কার ভাষায় 140 কোটি মানুষ, 140 কোটি ভারতীয়র হয়ে মোহাম্মদ ইউনূস এবং তার গ্যাংকে হুঁশিয়ারি দিচ্ছি, মোহাম্মদ ইউনূস এমন কোন পরিস্থিতির কারণ যেন তুমি না হও, যার জন্য বাংলাদেশকে আজও আমরা ভালোবাসি, আজও শ্রদ্ধা করি বাংলাদেশের বহু মানুষকে, কিন্তু এমন পরিস্থিতি যেন তৈরি না হয় যে সত্যি বাংলাদেশকে পুরোপুরি ভারতের অংশ করে নিতে হয়। আমাদের পশ্চিমবঙ্গ বলে একটা রাজ্য আছে, এরপরে পূর্ববঙ্গ বলে আরেকটা রাজ্য হবে, তার মুখ্যমন্ত্রী হবে। মোহাম্মদ ইউনূস এমন কোনো পরিস্থিতি তৈরি করো না যেখানে তুমি প্রধান উপদেষ্টা থেকে পূর্ববঙ্গ বলে ভারতের একটি রাজ্যের শুধুমাত্র মুখ্যমন্ত্রী হও। আমি আবারও বলছি মোহাম্মদ ইউনূস কেন পেরে উঠছেন না এবং চেষ্টা করছেন দৃষ্টি ঘুরিয়ে দিতে। একে একে হাত তুলে নিচ্ছেন উপদেষ্টা, একদম স্ট্রেট হাত তুলে দিচ্ছেন। আলাদিনের প্রদীপ নেই, অর্থনৈতিক উপদেষ্টা বলছেন আলাদিনের প্রদীপ নেই, দাম কমানো যাবে না। মানে আলাদিনের প্রদীপ নেই, বাংলাদেশকে বাঁচানো সম্ভব না। তাহলে তুমি আছো কি করতে? শেখ হাসিনার সরকারই থাকতো, নতুন সরকার চালের দাম কমাতে পারছে না, ডালের দাম কমাতে পারছে না। সেই ভারতের দিকেই তাকিয়ে থাকতে যখন নেতারা, তাহলে ভারতকে দিয়ে দাও না পুরো বাংলাদেশটা। আমরা দায়িত্ব নিয়ে, তোমরা বাংলাদেশ চালাতে পারছো না, আমরা বাংলাদেশ চালাবো। পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্র উপদেষ্টা ওদের দেশে যা বলে, সে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন ভারতের থেকে শিক্ষা নিতে, ভারতের কি করে ইমেজ বিল্ডিং করতে হয় সেটা ভারতের থেকে দেখাতে। সবই যদি ভারতের থেকে দেখতে হয়, তোমরা আছো কি করতে ভাই? পাকিস্তানের গুণগান গাইতে? আর এই কি নাম মোহাম্মদ ইউনূস নাকি, সে আছে কি করতে? অর্থনৈতিক উপদেষ্টা আবার বলছেন ঈদের আগে জিনিসপত্রের দাম কমাতে পারবো না, আমাদের হাতে আলাদিনের চিরাগ নেই। আবারও বলছি, মোহাম্মদ ইউনূস দেশটা সামলাতে পারছেন না, মানুষের উপর দ্বিগুণ কর বসাচ্ছে এই সুদখোর মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস তো সুদের ব্যবসা করতো। ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ এই সুদের ব্যবসা কি হালাল? বিশেষজ্ঞরা তো বলছেন নয়। তাহলে মোহাম্মদ ইউনূস মাথায় বসে আছেন, একটা ব্যাংকিং সিস্টেম চালাতেন যেটা সুদের ব্যবসা করে। কি করে হয়? হিংসায় জ্বলে পুড়ে মরছে। আমি বলছি এই মোহাম্মদ ইউনূস হিংসায় জ্বলে পুড়ে মরছে। সীমান্তে এই কাঙাল মোহাম্মদ ইউনূস, এবং বাংলাদেশ কিছুদিনের মধ্যে কাঙাল হবে, তারা এখন ভারতের ফসল নষ্ট করাচ্ছে। মানে আমি স্তম্ভিত। একটা দেশ, মানে একটা গ্রামেও বোধহয় এরকম ধরনের ঝগড়া হয় না, একটা পাড়াতে, কলকাতা শহরে কলপাড়েও বোধহয় এরকম ঝগড়া বা এরকম মানসিকতার কেউ হয় না। আসলে মোহাম্মদ ইউনূস চেষ্টা করছেন একটা যুদ্ধ বাঁধিয়ে, একটা যুদ্ধ লাগিয়ে দিয়ে উপমহাদেশে নিজে পালিয়ে বাঁচতে, নিজে পালাতে চাইছেন এই কাপুরুষ মোহাম্মদ ইউনূস। একেবারে কাপুরুষ, মেরুদণ্ডহীন কাপুরুষ একজন দেশ চালাচ্ছে, বাংলাদেশের মতন এত বড় একটা দেশ। আমি তো বলছি বাংলাদেশ মোহাম্মদ ইউনূস চালাতে না পারলে আমাদের কাছে আসুক, অ্যাপিল করুক ভারত, তাদের পলিটিশিয়ানদের, তাদের সেক্রেটারিদেরকে, তাদের বিউরোক্রেট অর্থাৎ যারা আমলারা রয়েছে তাদের দিয়ে দেশ চালিয়ে দেবে। ভারতের সেনা বাংলাদেশ চালিয়ে দেবে। প্রেসিডেন্টস রুল যদি আমরা আমাদের দেশের নির্দিষ্ট অঞ্চলে করতে পারি, বাংলাদেশের প্রেসিডেন্টস রুল, ভারতবর্ষের প্রেসিডেন্টস রুল করে আমরা বাংলাদেশ চালিয়ে দেবো। নিজের সর্বনাশ, আবারও বলছি নিজের সর্বনাশ নিজেই ডাকছে বাংলাদেশ। বাংলাদেশ বুঝতে পারছে না 140 কোটি মানুষের ধৈর্য নিয়ে খেলার পরিণাম কি হতে পারে। আমি স্ট্রেট বলছি মোহাম্মদ ইউনূসকে শুধরে যাও। মোহাম্মদ ইউনূস তুমি শুধরে যাও, এই উচ্চিংড়েদেরকে বলো শুধরে যেতে। আজ ময়ূক মানুষের কণ্ঠস্বর হয়ে চরম হুঁশিয়ারি দিচ্ছে। আজ ময়ূক রঞ্জন ঘোষ মোহাম্মদ ইউনূসকে বলছে, মোহাম্মদ ইউনূস তুমি ময়ূককে ভয় পেতে পারো, তুমি ময়ূকের ভয়, ময়ূকের সোশ্যাল মিডিয়া একের পর এক ব্লক করে দিতে পারো বা ময়ূকের কণ্ঠস্বর রোধ করতে পারো, কিন্তু মানুষের কণ্ঠস্বর রোধ করতে পারবে 140 কোটি মানুষ একসাথে যদি তোমার নামে, তোমার দেশের নামে তোমরা যা যা করছো সারা পৃথিবীকে বলতে শুরু করে, থামাতে পারবে? 140 কোটি মানুষের মধ্যে থেকে 10 কোটি মানুষও যদি এই মুহূর্তে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকে, নাগা সাধুরা যদি বাংলাদেশে ঢোকে মকর সংক্রান্তির পর, থামাতে পারবে? আমাদের যতগুলো সাবমেরিন আছে তার মধ্যে থেকে একটা সাবমেরিন, তার যে ভাইব্রেশন ক্রিয়েট হয় সেই ভাইব্রেশন সামলাতে পারবে তো? কক্সবাজার, চিটাগং পারবে তো?
আমাদের রাফালগুলো যদি শুধু বাংলাদেশের ওপর দিয়ে 8 ঘন্টা ওড়ে এই টেনশন সামলাতে পারবে তো মোহাম্মদ ইউনূস? শুধরে যাও, এটা অসভ্যতা। ভারতের গরিব কৃষক, বাংলার পশ্চিমবঙ্গের গরিব কৃষকদের ফসল তুমি ইচ্ছাকৃতভাবে নষ্ট করাচ্ছ। আসপর্দা কি করে হয়? খেতে দিতে পারো না বাংলাদেশের মানুষকে, আর পেটে লাথি মারার চেষ্টা করছো। অসভ্য, শুধরে যাও। আবারও বলছি, দেখুন সেই রিপোর্ট, আমাদের প্রতিনিধি মালদা সীমান্ত এলাকা থেকে যে রিপোর্ট পাঠিয়েছে। ভারতীয়রা, গরিব ভারতীয়, সাধারণ মধ্যবিত্ত ভারতীয়রা যে অভিযোগগুলো করেছে দেখুন। এই রক্ত মাংসের রাক্ষস মোহাম্মদ ইউনূস আর তার বাহিনী লাগাতার কিন্তু সীমান্তে উস্কানি দিচ্ছে, এবং যারা এই সুখদেবপুরের বাসিন্দা তারা যেটা অভিযোগ করছেন, বিগত 2-3 দিন ধরে যখনই কাঁটাতার দেওয়ার যে কাজ, সেই কাজ শুরু করা হয়েছিল, তারপর একাধিক গ্রামবাসীর যে ফসল, সেই ফসল নষ্ট করছে বাংলাদেশি জঙ্গিরা। এবং আমার সঙ্গে যারা রয়েছেন এখান থেকে অনেকেই রয়েছেন, কথা বলবো। আচ্ছা, আপনাদের ফসল এই মুহূর্তে কি অবস্থায় আছে? আমাদের ফসল গত 2-3 দিন থেকে কেটে নিয়ে চলে যাচ্ছে বাংলাদেশের লোকেরা। অনেকে আপনারা এসে ক্যামেরা ঘুরিয়ে দেখাতে পারবেন হয়তো, মানে প্রচুর পরিমাণে ফসল ক্ষতি করছে। আচ্ছা, আপনাদেরও কি ফসলের ক্ষতি হয়েছে? আমাদেরও ফসলের ক্ষতি হচ্ছে, গম কেটে নিয়েছে রাত্রে। যে আজকে গেছিলাম দেখতে, বীজ দিয়ে আসলাম জমিতে, তো অনেক ক্ষতি আছে দেখছি। আপনাদেরও কি একই অবস্থা? এখানে 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 আরো যারা রয়েছেন, আমাদের 12 বিঘা জমি আছে ভিতরে আমার বাপ কাকা থেকে, তো আমাদের কি বলবো ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে। এতটাই ক্ষতি করছে না, কি বলবো, প্রচুর পরিমাণে ক্ষতি করে। এখন তো শুধু ফসল না, আমাদের তার ভিতরে যে গাছগুলো আছে, আমের গাছগুলো আছে, আমের গাছের ডালগুলো পর্যন্ত কেটে নিয়ে চলে যাচ্ছে। একজন বয়স্ক ব্যক্তি রয়েছেন। আচ্ছা, আপনি তো আক্রান্ত হয়েছিলেন না নিজের ফসল বাঁচাতে গিয়ে? এই তো এখনো তো ফসলের নষ্টের কাজ চলছে। মোহাম্মদ ইউনূসের মতো রাক্ষসরা নিজেদের দেশের মানুষকে খেতে দিতে পারেন না, ভারতীয়দের ফসল নষ্ট করে ফেলেন। ফসল নষ্ট করে সেখানে আপনাদের আমাদের ব্যবস্থা নিতে হবে, অ্যাকশন নিতে হবে। কি ব্যবস্থা নেবেন? আবার যে ব্যবস্থা করতে হবে, আবার প্রশাসন নিব, নাহলে নিজে করবো, যে কোনো একটা ব্যবস্থা নিতে হবে। মানে প্রতিদিন প্রতি মুহূর্তে এভাবে কেউ উস্কানি দিয়ে যাবে, ফসল নষ্ট করে দিয়ে যাবে, এটা চলতে পারে না। এটা অসম্ভব, এটা সম্ভবই না। এভাবে ক্ষতি করলে চলবে? মোহাম্মদ ইউনূসের নাম আমি আজ থেকে দিচ্ছি পঙ্গপাল। পঙ্গপাল ফসল নষ্ট করে। পঙ্গপালের মতন বাংলাদেশের কাঙাল গ্যাং, নতুন একটা নাম, বাংলাদেশের কাঙাল গ্যাং। নিজেরা খাওয়াতে পারে না, নিজেরা সাধারণ মানুষের মুখে ভাত তুলে দিতে পারে না। চালের দাম, ডালের দাম, ধনেপাতার দাম, একটা লঙ্কা, ওই কি কাঁচা মরিচ বলে ওরা, সে কাঁচা মরিচের দাম কমাতে পারে না। আমাদের বাংলার, ভারতের কৃষকদের ফসল নষ্ট করছে। শুধু তাই নয়, আমাদের মৎস্যজীবীরা যখন বাংলাদেশে আটকে পড়েছিল, তাদের কি না মার মেরেছে, কি না মার মেরেছে। তারা কাঁদতে কাঁদতে জবাব চায় বাংলাতে। তারা কিছুদিন আগে, আমি পিসিআরকে বলবো সেই বাইকগুলো যদি পাওয়া যায় আপনাদেরকে পরে শোনাতে, কি ভয়ঙ্কর অবস্থা করেছে। শুধু তাই নয়, মোহাম্মদ ইউনূস একটা গোটা দেশকে অসভ্য বর্বর বানাচ্ছে। জানেন, আমাদের মহিলা যারা বিএসএফ এর জওয়ান রয়েছে, তাদের সাথে এই মোহাম্মদ ইউনূসের গ্যাং, ওখানকার লোক আবার নাম দিয়েছে লুঙ্গি বাহিনী। লুঙ্গি বাহিনী কি আচরণ করেছে বা করে সাধারণত শুনুন, আমাদের ভারতীয়দের মুখ থেকে শুনুন। 140 কোটি মানুষ, এবার এক হও, বাংলাদেশকে প্রয়োজনে নিয়ে নাও, বাংলার মানুষ বলছে, শুনুন। মানে সত্যি যদি কিছু বলে তো লুঙ্গি চেড়া দেখাচ্ছে, বিএসএফ কে লুঙ্গি চেড়া দেখায়। লুঙ্গি খুলে এত দুঃসাহস আসে কোত্থেকে? বাংলাদেশি লোকের এত দুঃসাহস, মানে কি কঠিনই দুঃসাহস। এত সাহস কোথা থেকে আসে? ভারতের দিকে এভাবে চোখ তুলে দেখায়, হ্যাঁ? এত সাহস কোথা থেকে? বিএসএফ গালা জেলা ডিউটি করে, বাংলাদেশি লোক লুঙ্গি চেড়া দেখায়। ভয়ঙ্কর, অবশ্যই ভয়ঙ্কর। ভয়ঙ্কর বলতে কি, প্রচন্ড পরিমাণে বাংলাদেশের মানুষ বিএসএফ গাল পর্যন্ত দেয়। ইট পাথর তাও ছুড়ে তো বিএসএফের উপরে। এটা প্রতিদিন ধরে উস্কে যাচ্ছে। এই সরকার এসে আরো বেশি মাত্রায় বেড়ে গেছে। যা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেবো। এই মুহূর্তে ভারতবর্ষ থেকে রয়েছেন দুজন অতিথি আমার সঙ্গে। রয়েছেন অরিত্র দত্ত বণিক, স্টুডিও থেকে, কলকাতা শহরের অভিনেতা। রয়েছেন মুম্বাই শহর থেকে দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা ভারতবর্ষের। রয়েছেন তারিকুল ইসলাম ভূঁইয়া, রাজনৈতিক কর্মী বাংলাদেশ, এবং নরেন্দ্রনাথ মজুমদার, সাধারণ সম্পাদক বিবেকানন্দ গবেষণা কেন্দ্র বাংলাদেশ। আমি প্রত্যেকের কাছে যাবো, কিন্তু দীপাঞ্জন চক্রবর্তী, আমি জানি না দীপাঞ্জন দা আপনি শুনেছেন কিনা, বিএসএফ এর মহিলা জওয়ানদের সাথে এই বাংলাদেশের এই মোহাম্মদ ইউনূসের কাঙাল বাহিনী তারা যে অসভ্যতা করে বলে মালদার সীমান্ত লাগোয়া ভারতীয়রা বলছেন, এ তো ভয়ঙ্কর অসভ্য, মানে বর্বরোচিত আচরণ। এটা কতদিন টলারেট করবো আমরা? দেখো, আমাদের সেনাবাহিনী বা প্যারামিলিটারি ফোর্সেস তারা তো পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ এবং প্রশিক্ষিত সুশিক্ষিত বাহিনী। আমরা জানি সংযম কিরকম ভাবে রাখতে হয়। এই কতগুলো সন্ত্রাসবাদী, মৌলবাদী, মোল্লা ওখানে ওরা প্রভোকেশন দেবে, প্ররোচনা চূড়ান্ত করবে। মোহাম্মদ ইউনূসের কাছে এই মুহূর্তে সব থেকে প্রয়োজনীয় কিছু তার বাংলাদেশের সহনাগরিকদের ডেড বডি, কারণ এই প্ররোচনা এবং বিএসএফ কে আক্রমণ আরো বাড়বে 20 তারিখের আগে। যদি বিএসএফ ভুল ক্রমে কোনোভাবে আত্মরক্ষার্থেও গুলি চালায়
আর কোনো বাংলাদেশি নাগরিক যদি মারা যায়, তারপরে দেখবে ইউসুফ কিরকম ভাবে লাফাতে লাফাতে সারা বিশ্বের দরবারে গিয়ে চিৎকার শুরু করবে, আমরা আক্রান্ত ভারতের কাছে। এবং ইউনূসের এই অসাংবিধানিক উপদেষ্টা পরিষদে এই মাহফুজ আর এই নজরুলের মতো যারা আইএসআই আর এই লস্করের আল কায়দার দালালরা রয়েছে, তারা সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করবে, ইসলাম খতরে পে হ্যাঁ, হিন্দু ডমিনেটেড ভারত আক্রমণ করেছে ইসলামিক বাংলাদেশকে। এটা এদের পুরনো ছক, এটা বোঝা গেছে। না, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশের প্রধান কি করে একজন সুদখোর ব্যাংকার হয়? সুদ বা সুদ নেওয়া তো হারাম। না, ও তো প্রধান কে বলেছে? ও তো সম্পূর্ণ অসাংবিধানিক, অবৈধ। ওকে এই সন্ত্রাসবাদী গুলো হাফিজ, এই যে যারা রয়েছে তাদের মানে এই নজরুল আসিফের মতো বা মাহফুজের ওদের ক্ষমতায় তুলালে ওরা পাকিস্তান থেকে ডক্টর ওই হাফিজ মোহাম্মদ সৈয়দকে এনে পাঠাতো লস্করে তৈয়বার হেডকে, এবং সেটা তো পারছে না। ওদের একটা লোক দরকার যে লোকটা বিশ্বের দরবারে মোটামুটি জানাশোনা আছে এবং মেরুদণ্ডহীন, ক্লিবলিঙ্গ। তো ইউনূসের সব ক্যাটাগরি পুরো হয়েছে, এরকম ক্লিবলিঙ্গ লোকই তো চাই ওদের জন্য। আমি আপনার কাছে আবার আসছি, কিন্তু তারিকুল সাহেব এই মুহূর্তে রয়েছেন আমার সাথে। বাকি হাতে মোহাম্মদ ইউনূস গোটা বাংলাদেশকে বসাচ্ছে। তারিকুল ইসলাম ভূঁইয়া, আমি জানি না কি বলবেন, কিন্তু তারিকুল ইসলাম ভূঁইয়া বাংলার মানুষ এবার কি বলছেন একবার শুনুন। পশ্চিমবঙ্গের মানুষ, বাংলাদেশ না, পশ্চিমবঙ্গের মানুষ শুনুন। আমি বলছি সমাধান কিভাবে? এইভাবে রোজ রোজ ফসল কেটে নিয়ে যাবে নাকি? রোজ ফসল কেটে নিয়ে যাচ্ছে রোজ। সমাধান কোথায়? সমাধান কি হবে? সমাধান এইভাবে হবে না। ওরা যে ওনাকে কোথাও থেকে বেশি করতে হবে বলে না, যে মানের পাল্টা মার বলছে। মানের পাল্টা প্রতিরোধ। অবশ্যই পাল্টা প্রতিরোধ করতে হবে, না হলে ওরা যুক্ত করা যাবে না। আরে আইন মেনে চলে ভারত, বিএসএফ আইন মেনে চলে, আপনারা আইন মেনে চলেন, এটাই দুর্বলতা। ওরা চলে না তো আইন মেনে। ওদের কাছে কোনো আইন নেই বর্তমানে বাংলাদেশে, আইন বলতে কিছুই নেই, কিছুই নেই আইন বলতে। কোনো আইন নাই ওদের, আইন নাই, যা তাই করছে। বিএসএফ যদি 10 মিনিট শুধু লাঠি পেটা করে, যদি সাধারণ মানুষ শুধু 10 মিনিট লাঠি পেটা করে, খুঁজে পাওয়া যাবে তো? ওটা বাংলাদেশকে মানচিত্র থেকে খুঁজে পাওয়া যাবে না। তারিকুল ইসলাম ভূঁইয়া কেন বাংলাদেশ এগুলো করছে? কেন মোহাম্মদ ইউনূসকে বলছেন না শুধরে যেতে? ধন্যবাদ রিপাবলিকান বাংলার গণমাধ্যমকে। প্রথমে আমি ময়ূর দাদার কাছে অনুরোধ করব যে আমাকে কথা বলার জন্য সুযোগ দিয়েছেন। আমার কথা শেষ না হওয়া পর্যন্ত সাইড টকিং যাতে কোনো কারণে না হয়। দেখেন, আমাদের বাংলাদেশে আপনার গত 17 বছর শেখ হাসিনা আমাদের দেশটাকে শাসনের নামে সূচে খেয়েছে। তখন এই পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো বা পশ্চিমবঙ্গের ভারতের যে প্রতিবাদ করার কথা ছিল, বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা, মামলা, জেল, জুলুম, আইনাগর থেকে শুরু করে মানুষের উপর কি অমানসিক নির্যাতন করা হয়েছিল সরকার। কিন্তু গত 17 বছর এগুলো করার পরও ভারতীয় মিডিয়াগুলো থেকে আমরা কোনো ধরনের প্রতিকার পাইনি, কোনো প্রতিবাদ পাইনি। বাংলাদেশ কবে স্বাধীন হয়েছে? 17 বছর কি করে বলছেন? বাংলাদেশ কবে স্বাধীন হয়েছে? না, আমি 17 বছর বলছি না, আমি 17 বছর বলছি। আপনাদের প্রতিদিনই স্বাধীনতা হয়। গত 17 বছর না, গত 17 বছর। আরে গত 17 বছরে আপনারা পাকিস্তান আপনাদেরকে মারছিল বলেই তো আমরা স্বাধীন করলাম আপনাদের। আমি আপনাকে আসতেছি, আপনি যদি আমাকে কথা বলার যদি সুযোগ না দেন। কথা বলুন। বাংলাদেশ থেকে দুজন এই মুহূর্তে যোদ্ধা রয়েছেন, ভারত থেকে দুজন যোদ্ধা রয়েছেন। আমি আপনাকেই জিজ্ঞেস করছি প্রথমে, 70 বছর করছেন কেন? 70 বছর আগে বাংলাদেশ ছিল। এখানে কিছু লোক বলছে যে আর রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ নয়, রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ। না, আমরা যেরকম পশ্চিমবঙ্গে থাকি, আপনারা থাকেন পূর্ববঙ্গে। এমন পরিস্থিতি করবেন না পূর্ববঙ্গটাও ভারতের একটা রাজ্য হয়ে যাবে। সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মোহাম্মদ ইউনূস বর্তমানে হয়তো হবেন। আপনারা না, মোহাম্মদ ইউনূসের যোগ্যতা আপনি এখনো জানেন না ভাই। না, জানি না তো। কারোর যদি যোগ্যতা না থাকে কি করে জানবো? সে যদি প্রতি বছর নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য ফেল করে, ব্যক্তি কি যোগ্যতা আছে তার? সারা বিশ্ব শাসন করেছে। হ্যাঁ, বিশ্ব শাসন করেছে। বাবারে, বিশ্বের বাপ নাকি? নোবেল বিজয়ী একজন। নোবেল বিজয়ী মানে আমাদের দেশে আসুন, নোবেল বিজয়ীদের কি কাজ সেটা দেখুন। যে নোবেল দিয়েছে সেটা আগে জিজ্ঞেস করুন, একটা তদন্ত কমিটি বসান। আমরা গত 2 থেকে 3 মাস আপনাদের সাথে চুক্তি বন্ধ, পশ্চিমবঙ্গের সাথে যখন আমাদের বাণিজ্যিক লেনদেন বন্ধ করেছি, তখন কোথায় বাণিজ্যিক লেনদেন? চালটা কে দিচ্ছে? চালটা কে দিচ্ছে? হনুলুলু থেকে চাল আসছে। আর আমাদের সাথে বাণিজ্যিক না করলে তো আপনারা খেতে পারবেন না। আমরা খেতে পারবো না। হ্যাঁ, আমরা গোটা বাংলাদেশে খেতে পারি। আমরা সর্বভুক, আমরা গোটা বাংলাদেশ খেয়ে নেবো। খেতে পারবো না মানে ভাত খেতে পারবো না তো বাংলাদেশ খাবো? আপনাকে বলি, ভাত খাবো না, চাল এই সমস্ত কিছু খাবো না তো চট্টগ্রাম খাবো। কথা বলো, আপনার কথা বলে স্কোপ দিতে হবে। কথা বলে স্কোপ না দিলে আমি কথা বলবো কিভাবে? আমি শুধু একটাই কথা বলছি, 140 কোটি মানুষকে কেন খেপিয়ে তুলছেন? ভারতীয়রা কিন্তু খুব খেপে আছে। আপনারা ফসল নষ্ট করাচ্ছেন, আপনারা একটা প্রতিবাদ করছেন। 140 কোটি মানুষের জন্য, ভারতের 140 কোটি মানুষের জন্য বাংলাদেশের 50 লক্ষ জওয়ান, বাংলাদেশের 50 লক্ষ জওয়ান যথেষ্ট ওদেরকে প্রতিরোধ করার জন্য। আর আমাদের 1000 সিভিক ভলেন্টিয়ার যদি বাংলাদেশ বর্ডারে গিয়ে লাঠি নিয়ে দাঁড়িয়ে পড়ে, গোটা বাংলাদেশটা মিউ মিউ করবে।
কি বলছেন? এত জওয়ান জওয়ান করেন কেন? বাসের হেলিকপ্টার নিয়ে এত জওয়ান জওয়ান করেন কেন? আপনাদের সাথে প্রতিরোধ করেছিলাম, দেখেন না? সূত্রে যান, মোহাম্মদ ইউনূসকে খবর পাঠান, মোহাম্মদ ইউনূসকে খবর পাঠান। ময়ূক বলেছে সূত্রে যেতে আজ রাত 9টার মধ্যে, না শুধরালে মাথায় দুঃখ আছে, কপালে দুঃখ আছে। আপনি শুনছেন না? দুঃখ না, আমাদের সাথে মাত্র 5 মিনিট যুদ্ধ করার মতন ক্যাপাসিটি আপনাদের নয়। হ্যাঁ, এটা গ্যাসের ওষুধ খান। 5 মিনিট যুদ্ধ। আমি পিসিআর কে গ্যাস টিমকে বলবো এটা গ্যাসের ওষুধ দিতে। গ্যাস মাথায় উঠেছে আপনার। আমি তারিকুল সাহেব আপনি তো বাংলা সিনেমা দেখেন, আপনাদের তো বাংলাদেশের সিনেমাও আপনাদের রুচি হয় না। বাংলা সিনেমা দেখেন, বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ। আরে দেখে নিন না, এক ফ্রেমে আছেন, এটা পোস্টার করে বাড়িতে রাখতে পারবেন। অরিত্র দত্ত বণিকের সাথে এক ফ্রেমে আছেন, দেখে নিন। 100 বছর পরে পোস্টার করে রাখতে পারবেন। ভারতের এত বড় সেলিব্রিটির সাথে এক ফ্রেমে আছেন। এবার শুনুন ওর বোমাগুলি বন্দুকগুলো কি দিচ্ছে আপনাকে, শুনুন অরিত্র। দেখুন, মানে এতক্ষণ ধরে অনেক কিছুই আমরা শুনলাম যে বাংলাদেশের সাথে বাণিজ্য বন্ধ হয়ে গেলে আমরা নাকি খেতে পাবো না, ইত্যাদি করতে পারবো না। তো যাই হোক, তাও এখনো পর্যন্ত ডিম থেকে, গম থেকে সমস্ত জিনিসপত্রগুলো ভারতবর্ষ থেকেই, পেঁয়াজ থেকে, চাল থেকে সবই এখান থেকে তাদেরকে নিতে হচ্ছে। এবার দেখুন, অলসতা এবং অশিক্ষা এটা একটা কুবুদ্ধির লক্ষণ। এবং অধিকাংশ ক্ষেত্রেই আমাদের বর্ডার স্টেট, মানে বর্ডার যে ডিস্ট্রিক্টগুলি রয়েছে যেখানে বাংলাদেশের সাথে আমরা জমি শেয়ার করি, সেই জায়গাগুলোতে দীর্ঘদিন ধরে করছে। আপনার রিপোর্টের সাথে আমি 2-3টে পয়েন্ট একটু অ্যাড করে দিই। সেটা হচ্ছে যে তারা শুধুমাত্র যে জমি এই গমগুলো তুলে নিয়ে যাচ্ছে তাই না, আমার কাছে খবর আছে যে এই যে সীমান্ত যেখানে এখন ওই কাঁটাতার দেওয়া হচ্ছে, এতদিন কাঁটাতার ছিল না। প্রথমে তারা কাঁটাতার দেওয়ায় বাধা সৃষ্টি করেছিল। বিজিবি এবং বিএসএফ এর মধ্যে একটা বাকবিতণ্ডা হয়, তারপর দুই দেশের মধ্যে একটা ফ্ল্যাগ মিটিং হয়। সেই ফ্ল্যাগ মিটিংয়ের মধ্যে কাঁটাতার দেওয়া হবে এই সিদ্ধান্তই আপহেল্ড করা হয়। এবং জবে থেকে কাঁটাতার দেওয়ার ব্যাপারটা শুরু হলো, এতদিন পর্যন্ত চোরাচালানকারী থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে অসৎ উপায়ে এই বর্ডারগুলিকে বাংলাদেশের পক্ষ থেকে ব্যবহার করা হতো। এবং একটা ইন্টারেস্টিং যে ডেটা, সেটা হচ্ছে আমাদের যে কাঁটাতার বা সীমান্তগুলো রয়েছে সেখান থেকে 150 গজ ভেতরে ওইদিকে বাংলাদেশের দিকেও ভারতীয়দের কিছুটা জমি রয়েছে। ফলে এখানকার যারা জমি চাষি, সেই চাষিদেরকে আগে ওখানে যেতে হতো, চাষাবাদ করতেন, আবার ফিরে আসতেন। একটা লাইন অফ কন্ট্রোলের অংশ ছিল। কিন্তু এই কাঁটাতার যবে থেকে এই ডিসপুটটা হয়েছে তবে থেকে তারা ওইখানটায় যেতে পারছেন না। এবং আজকে তারা গিয়ে দেখছেন আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা, যে এই যে গমের যে মেশিন, সেই শ্যালো মেশিন নষ্ট করে দিচ্ছে। যে পাম্প, কৃষিকার্যের জন্য যে পাম্প, সেই পাম্পের মুখে ইট গুঁজে দিচ্ছে যাতে সেই পাম্পগুলো খারাপ হয়ে যায়। এবং বিভিন্ন ফসলের মধ্যে বিভিন্ন রকমের কীটনাশক, রাসায়নিক দিয়ে যাতে ফসলগুলো বিষাক্ত হয়ে যায়, সেই ব্যাপারেও বেশ কিছু লোকজন কাজ করছে। রাতের বেলা করে এগুলো আসছে, শুধু ফসল চুরি করছে না, তারা ফসলকে কন্টামিনেটেড করছে, তারা পাম্প খারাপ করে দিচ্ছে, তারা শ্যালো মেশিনগুলো নষ্ট করে দিচ্ছে। এর মূল কারণ আমার যেটা মনে হয় যে ভারতবর্ষ ছাড়াও রাশিয়া এবং ইউক্রেন, এই দুটি দেশের থেকে গম আমদানি করতো বাংলাদেশ। এবং রাশিয়া এবং ইউক্রেনের থেকেও একদিকে ওখানে একটা যুদ্ধকালীন পরিস্থিতি, এবং দুটি দেশই যেহেতু ভারতের পক্ষে, তাই তারাও খুব একটা বাংলাদেশকে সাপোর্ট করছে না। ফলে সেই জায়গায় বাংলাদেশ কোণঠাসা হয়ে যাচ্ছে। এখন কোনো দিকে তারা কোনো রকম সমস্যা আর ক্রিয়েট করতে না পেরে এখন একেবারে রকমারি আমাদের এখানে এসে ফিজিক্যাল কিভাবে ড্যামেজ করা যায় সেই একটা অসৎ উপায় নিয়েছে। আমি আবার বাংলাদেশিদের বলবো, মানুষজন করে না, মানে গোটা বাংলাদেশকে এই মুহূর্তে ইউনূসের মতো মাথা খারাপ হয়ে গেছে। না, আমি একটু আপনাকে বলুন শুনছি আমরা। তারিকুল সাহেব বলুন। আপনি যদি আন্তরিকভাবে আপনার কাছে বিনয়ের সহিত অনুরোধ করছি, আপনি একটু সাউন্ড অফ করুন। আপনি আমাকে প্রশ্ন করছেন, আমি আমার প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। বলুন। আজকে গত 17 বছর আপনারা কাঁটাতারের বেড়া দিলেন না কেন? কারণ শেখ হাসিনা আপনাদের বন্ধু ছিল, শেখ হাসিনা আপনাদের ভাবি ছিল, শেখ হাসিনা আপনাদের আম্মাজান ছিল, এই জন্য আপনারা কাঁটাতারের বেড়া দেন নাই। কিন্তু যখনই শেখ হাসিনার পতন হয়েছে, তখনই আপনাদের আসা যাওয়া বন্ধ হয়ে গেছে, আপনাদের স্মাগলিং বন্ধ হয়ে গেছে, তখনই আপনারা আমাদের সীমাতে কাঁটাতারের বেড়া দিচ্ছেন। 1 নম্বর, বাংলাদেশ কোণঠাসা হয়ে যাচ্ছে। বাংলাদেশ কেন কোণঠাসা হবে? আপনারা আমাদের বন্ধু না, আপনারা আমার শত্রু না। আপনারা তখনই আমাদের বন্ধু, আপনারা আমাদের থেকে যা নিবেন আমাদেরকে তা ফেরত দিবেন। কিন্তু আপনারা আমাদের থেকে গত 17 বছর নিয়ে গিয়েছেন, আমাদেরকে শাসন করেছেন, আমাদেরকে শাসনের নামে শোষণ করেছে, কিন্তু আমাদেরকে কিছু দেন নাই। এখন আমরা গত 17 বছরের শাসনামলে আমরা স্বৈরাচারী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি স্বৈরাচারী সরকার। আপনি কি ছাত্র? চুলকানি হয়েছে। আপনি কি ছাত্র? চুলকানি আমাকে বলেন। আপনি কি ছাত্র? আপনি ভারতীয় গণমাধ্যমগুলো, আমি আপনাকে বলি দাদা, আপনি কি ছাত্র সেটা আগে বলুন। নামও তো জানতেন না। চাচা যান, আপনি কি ছাত্র? আমি একবার নগেন্দ্রনাথ বাবুর কাছে যাব। নগেন্দ্রনাথ বাবুর কাছে যাওয়ার আগে, নগেন্দ্রনাথ বাবু, সত্যি মানুষজন, ভারত সরকার অত্যন্ত ধৈর্যের পরিচয় দিচ্ছে, সেনাবাহিনী ধৈর্যের পরিচয় দিচ্ছে, কিন্তু ভারতের সাধারণ মানুষ রেগে আছে। এবং আপনাদের অবস্থা ভাবুন, আপনাদের যিনি উপদেষ্টা, অর্থনৈতিক উপদেষ্টা, তিনি বলছেন আলাদিনের প্রদীপ বা চিরাগ নেই আমাদের কাছে, আমরা জিনিসপত্রের দাম কমাতে পারবো না, সম্ভব নয়। আরে কি করতে পারবেন আপনারা? কিছু তো করতে পারবেন। শুনুন একবার অর্থনৈতিক উপদেষ্টা বাংলাদেশের কি বলছেন।
এখানে অস্বীকার করার কোনো সুযোগ নেই, বাট আমার কাছে মনে হচ্ছে সময়টা সাময়িক। আলাদিনের চারাক নেই যেটাতে আপনি যে সুইচ দিলেন কালকেই মার্কেটটা ঠিক হয়ে যাবে। এখানে অস্বীকার করার কোনো সুযোগ নেই, বাট আমার কাছে মনে হচ্ছে সময়টা সাময়িক। আলাদিনের চারাক নেই যেটাতে আপনি যে সুইচ দিলেন কালকেই মার্কেটটা ঠিক হয়ে যাবে। নগেন্দ্রনাথ বাবু, আরেকটা ছবি আমি দেখাচ্ছি যেখানে ফুলকপি, বাংলাদেশের গরিব কৃষকরা ফুলকপি চাষ করেছিল, দাম পায়নি বলে নষ্ট করে দিচ্ছে। এটা বাংলাদেশের মিডিয়াই দেখিয়েছে, আমরা বাংলাদেশের মিডিয়ার সৌজন্য দেখিয়ে দিয়েছি। কিন্তু কি বলবেন, মানে আপনাদের অবস্থা এরকম, ভারতের সাধারণ মানুষ রেগে যাচ্ছে, কেন এরকম করছে মোহাম্মদ ইউনূস? আপনারা কেন বারণ করতে পারছেন না? নমস্কার। অরিত্রদা বললেন যে তাদেরকে ফসল আমরা নষ্ট করে দিচ্ছি, আমাদের লোকজন দিয়ে খুব সুন্দর কথা বলছেন। ভারতীয়রাও বলছে, যাদের ফসল নষ্ট হচ্ছে তারাই বলছে, শুধু অরিত্র বলছে না দাদা। আমাদের আপনাদেরকে বিএসএফ শিকারে নাই, আপনারা 13 বছরের স্বর্ণদাসকে গুলি করে মেরে ফেলান, 14 বছরের হৃদয়কে গুলি করে মেরে ফেলান, আর যারা আমাদের ফসল নষ্ট করতে চায় তাদের কিছু করতে পারেন না? না বানাইছে না, একটা কিছু বলতে পারলে ভালো। দাদা একটা জিনিস বুঝুন, এই যারা ফসল নষ্ট করছে বা উচ্চিংড়েরা ঢুকছে, তাদেরকে ডান্ডা মেরে ঠান্ডা করতে এবং গোটা বাংলাদেশে ঢুকে যেতে আমাদের 1 ঘন্টা লাগবে। আমরা চাই না, আমরা বড় দাদার মতন, আমরা বাবা তো, আমরা বাবা মারা কখনো সন্তানকে অনিষ্ট করা বা সন্তানকে মারধর করার জায়গায় তারা যায় না। আমাদের দেশে একটা কর্পোরাল পানিশমেন্ট অ্যাক্ট আছে। না, আমি ওটাই বললাম, আপনাদের দেশটা বাচ্চা, আমাদের বাচ্চা, আমরা কেন অকারণে গুলি ছুড়বো না? আমরা এটা ধৈর্যের পরিচয় দিচ্ছি। দাদা আমি শোনেন, আপনারা বড় দেশ, আমরা ছোট দেশ, আমরা বড় ভাই, আমরা ছোট ভাই, আপনারা ছোট দেশ নয়, আপনারা আসলে দেশটাকে ছোট বানাচ্ছেন, সংকীর্ণ বানাচ্ছেন। আপনাদের দেশ আপনি নিজে জানেন না আপনাদের দেশ কত মহান ছিল, জিডিপিতে কত মহান ছিল। আপনাদের গোটা দেশের টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং হাবটাকে আপনারা জলাঞ্জলি দিচ্ছেন। না, এটা কি সত্যি বলছি না মিথ্যে? আপনাদের দেশের বস্ত্র শিল্পের যে হাব ধ্বংস করে দিচ্ছেন। আপনি পৃথিবীর ভগবান, আপনি সব কিছু ভালো, আপনি সব করেন। আমি পিসিআরকে বলবো, এই যে ফসল নষ্ট করা, এটা কি মিথ্যে বলছি না সত্যি? ফুল ফ্রেমে দেখান এই যে ফসল নষ্ট করার যে ছবি, বাংলাদেশের কৃষক ফসলের দাম পাচ্ছে না দাদা, আর আপনারা ভারতের ফসল এখানে অনিষ্ট করার চেষ্টা করছেন। দেখুন এই ছবি, দেখুন এবং বলুন যে আপনাদের অপদার্থতার জন্য বাংলাদেশের সাধারণ মানুষ কেন এরকম ভাবে নিজের হাতে তৈরি করা ফসল নষ্ট করবে, বলুন। দীপাঞ্জন তাকে বলতে চাই, উনি ইন্টেলিজেন্স ব্যুরো। 1537 সালে হুমায়ুন যখন আক্রমণ করে শের শাহের যে দুর্গ আক্রমণ করতে গেছিল, শের শাহ ছিল তখন কৃষ্ণচন্দ্র রায়ের বন্ধু। কৃষ্ণচন্দ্র রায়ের কাছে শের শাহ আশ্রয় চেয়েছিল। আশ্রয় চাওয়ার পরে সেখানে সে তার দুর্গের ভিতরে 1500 আফগান সৈন্য এবং সেই 100 রমণীদের বোরকা পরে আর সৈন্যদের বোরকা পরে ঢুকে দিয়েছিল সেই রাতের ভিতর। সেই দুর্গ দখল করে পরের দিন কৃষ্ণচন্দ্র রায়কে হত্যা করেছিল, তার সন্তান বউকে হত্যা করেছিল, তার ছেলেদের পূজা করেছিল, তার মেয়েদের বাজিগরের কাছে বিক্রি করেছিল। এই শেখ হাসিনা হচ্ছে আপনাদের গজল হিন্দের ফার্স্ট পার্ট, যেটা 5ই আগস্ট যখন দিল্লি গেছে তখন সে 50% কমপ্লিট হয়েছে। তারপর তার চেলা চামুন্ডা যেগুলো সব নিচে কলকাতা এখন ভরা, পশ্চিমবঙ্গ ভরা, এরা হচ্ছে একটা ওই যে আফগান সৈন্যের মতো। এরা এদেরকে দিয়া এখন যে মিটিং মিছিল করেন, তাতে ওনাকে দিয়ে যে অনলাইন মিটিং মিছিল করেন, তাতে 80% হয়ে গেছে। আপনারা বন্ধ করছেন না কেন? অনুপ্রবেশকারী পাঠানো আপনারা বন্ধ করছেন না কেন? আমরা তো চাই। কতজন আছে বাংলাদেশে? কতজন আছে বাংলাদেশে? কতজন ভারতে আছে? কতজন ভারতে কতজন বাংলাদেশে আছে? ফেরত দিন, সংখ্যা দিন, ফেরত দিন। কতজন আছে? সংখ্যা বলুন, কতজন আছে? আমি বোঝার চেষ্টা করছি, তারিকুল সাহেব, আমি বোঝার চেষ্টা করছি এগুলো কি চলছে। আমাদের ভারতের ধৈর্যের পরীক্ষা কেন নিচ্ছে বাংলাদেশের এই কিছু রাজনীতিবিদ? আমাকে 1 মিনিট, 1 থেকে 1.5 মিনিট আপনি সময় দিবেন, আপনি সাইড টকিং করবেন না প্লিজ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে গত 17 বছর ভারতের এই প্রতিভাগুলো কোথায় ছিল? যে পশ্চিমবঙ্গের যে মিডিয়াগুলো যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে গত 6 মাস লেগে উঠছিল, গত 17 বছর শেখ হাসিনা সরকার এতগুলো খুন করেছিল, এতগুলো মানুষকে হত্যা করেছিল, গুম করেছিল এবং দেশের মানুষকে জিম্মি করে 3টি ভুয়া নির্বাচন করে পার্লামেন্ট গঠন করেছিল, তখন ভারতীয় মিডিয়াগুলো কেন কথা বলে না? এটি হচ্ছে আমার একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ডক্টর ইউনূস যখন 5 জুলাই আগস্টের পরে দায়িত্ব গ্রহণ করেছেন, তখন থেকে আমি মনে করি আমার দেশের শৃঙ্খলা, আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সমস্ত অপকর্মকারীদের আমরা গ্রেফতার করছি, আইনের আওতায় আনছি। একটা দেশকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, 17 বছরের আগাছা পরিষ্কার করতে হয়, কিছুটা সময় লাগবে দাদা, কিছুটা সময় লাগবে। আর আপনি বুঝেন, আমি পিসিআরকে বলবো, নরেন্দ্রনাথ বাবু যদি ক্ষমা না চান, নরেন্দ্রনাথ বাবুকে স্ক্রিনে না রাখতে। উনি যেভাবে গালিগালাজ করলেন, এটা আমি এক টলারেট করবো না। সমালোচনা আলাদা, গালিগালাজ অশ্রাব্য ভাষায় ব্যক্তি আক্রমণ করা আলাদা। আমি নরেন্দ্রনাথ বাবুর সাথে পিসিআর কথা বলুক, উনি ক্ষমা চান, তারপরে আমি ওনাকে ফ্রেমে রাখবো। আমি অরিত্রকে বলছি। দেখুন, প্রথম কথাটা হচ্ছে যে একটা অদ্ভুত ধারণা এই যে আমার সহবক্তা বললেন যে ভারত এর আগে বাংলাদেশ নিয়ে কোনো কথাই বলেনি, এই কথাটা একেবারেই সত্যি নয়।
ইন্টারন্যাশনাল ফোরামে এর আগে ইউনাইটেড নেশনে বলুন কিংবা সার্কে বলুন, বিভিন্ন জায়গাতে বাংলাদেশে এর আগেও যখন বিভিন্ন রকম ঘটনা ঘটেছে, সেটা ইকোনমিক ডাউনফল হতে পারে কিংবা কমিউনাল মানে সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে, বিভিন্ন বিষয় ভারতবর্ষ শুধু কথা বলেনি, বিভিন্ন রকম লিখিত মেমোরান্ডাম দিয়েছে, সেই সমস্ত ডকুমেন্ট ইন্টারন্যাশনাল পলিটিক্সের আর্কাইভে পাওয়া যাবে। এখন দ্বিতীয় কথা হচ্ছে যে যদি ভারতকে নিয়ে এত সমস্যা থাকে, তাহলে আজকে যে পাকিস্তান তাদেরকে এত আপনারা আপন করে নিচ্ছেন, সেই পাকিস্তান কিন্তু নিজেই ব্রিটেনের এম্বাসিতে যে চিঠিটা দিয়েছিল, আপনারা যদি দেখেন কখনো খুলে, সেখানে পরিষ্কার বলেছিল ডিপ রিগ্রেট। তার মানে বাংলাদেশ স্বাধীন যখন হচ্ছে, এত লড়াই করে আপনারা স্বাধীনতা এনেছেন, পাকিস্তান সেই স্বাধীনতাকে স্বীকৃতি দিতে চায়নি, সেই পাকিস্তানকে আজ আপনারা বন্ধু রাষ্ট্র হিসেবে ঘোষণা করছেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। দ্বিতীয় কথা, আরেকটা ইম্পর্টেন্ট আপডেট আপনাকে দিয়ে দিই, এই যে পুলিশ রিপোর্ট, আজকে দীর্ঘদিন ধরে একটা সাম্প্রদায়িক ঝামেলা ওখানে হচ্ছে, আমরা সকলেই জানি। পুলিশ রিপোর্টে বলা হয়েছে কোনো রকম সাম্প্রদায়িক দাঙ্গা নাকি সেখানে হয়নি, কোনো রকম সাম্প্রদায়িক উস্কানি সেখানে ছিলই না, সেখানে শুধুমাত্র নাকি রাজনৈতিক সমস্যা হয়েছে, পলিটিক্যাল অ্যাফেয়ার্স, কোনো রকম কমিউনাল উস্কানি ছিল না। এইটা পুলিশ রিপোর্ট দিয়েছে। যে আইন কানুনের কথা আপনারা বলছেন, সেই আইনের আওতায় বাংলাদেশের পুলিশ তারা এই রিপোর্টটা দিয়েছে, যেখানে আমরা মাসের পর মাস দেখছি যে হিন্দুদের ওপরে আক্রমণ, হিন্দু মেয়েদের ধর্ষণ, গলা কেটে ঝুলিয়ে দেওয়া, স্পেসিফিক ধরে ধরে মন্দিরগুলিতে ভাঙচুর। তারপরে সেই দেশের পুলিশ যখন এই কথাটা বলছে, তখন কিন্তু সেই দেশের আইনের উপরে আস্থা থাকে না। এবং সর্বশেষ লাস্ট যেটা দিয়ে বলবো, যে আপনাদের ধারণা যে ভারত বোধহয় বাংলাদেশ বিরোধী, তা নয়। ভারতবর্ষ কোনোদিন বাংলাদেশ বিরোধী ছিল না, ভারতবর্ষ কোনোদিন বাংলাদেশ বিরোধী হতে চায় না, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ তার নিজস্ব আইডেন্টিটিটা যে জায়গায় নিয়ে চলে গেছে, যেখানে নিজস্ব কোনো গণতন্ত্র নেই। একটা ভোট হওয়ার কথা ছিল আজ থেকে বহু মাস আগে, মোহাম্মদ ইউনূস সরকারে এসেছিলেন এই প্রতিজ্ঞা দিয়েই যে তিনি ভোটটা করাবেন। মাসের পর মাস হয়ে যাচ্ছে, সেখানে কোনো ভোট নেই, সেখানে গণতন্ত্রের লেশমাত্র নেই। বারবার ক্রমাগত এই আলটিমেটামটাকে তিনি পিছিয়ে নিয়ে চলে যাচ্ছেন। আপনারা যদি গণতান্ত্রিক সরকারের প্রতি এত আস্থাশীল হন, আপনারা যদি গণতন্ত্রের উপরে এত আস্থাশীল হন, তাহলে শেখ হাসিনা কিংবা অন্য যে যা করেছে সেসব ভুলে যান, আগে ভোটটা কন্ডাক্ট করান। ভোটটা করালেই তো মানুষের স্বতঃস্ফূর্ত ওপিনিয়ন চলে আসবে। আপনারা মানুষের ওপিনিয়ন চাইছেন, কিন্তু মানুষের ওপিনিয়ন নিচ্ছেন না, শুধুমাত্র দলবল দিয়ে আপনারা অপারেট করছেন। একদম অরিত্র, শুধু তাই না, তুমি একটা কথা বলছিলে পাকিস্তানের দিকে, পাকিস্তানের মুখাপেক্ষি হচ্ছে। আমি দেখাবো পররাষ্ট্র উপদেষ্টা এনআরআই দিবস যেরকম আমরা পালন করেছিলাম, এনআরবি দিবস বাংলাদেশ পালন করেছিল, সেখানেও ভারতের এক্সাম্পল টানছে। মানে ভারতের থেকে চাল আসবে, ভারতের এক্সাম্পল টানবে, ভারতকে নকল করবে, কিন্তু পেটে পেটে কি হিংসা, পেটে পেটে কি হিংসা। দেখুন পররাষ্ট্র উপদেষ্টা কি বলছেন। ভারতের যে ইমেজ, তারা কিন্তু এই ডায়াসপোরা কিন্তু সৃষ্টি করেছে। বিভিন্ন সফটওয়্যার কোম্পানির প্রধান হচ্ছেন ভারতীয়, বিভিন্ন ব্যাংকের প্রধান হচ্ছেন ভারতীয়, বিভিন্ন রাজনৈতিক দল, এমনকি তাদের তো একজন আধা ভারতীয় ভাইস প্রেসিডেন্ট ছিলেন, একজন ভারতীয় ছিলেন গভর্নর মার্কিন যুক্তরাষ্ট্রে। এগুলো হচ্ছে আসল রাস্তা ব্র্যান্ডিং এর। আমাদের কিন্তু ছোটখাটো একটা অপরাধ ঘটলে সেটা দেখা যায় যে খুব বেশি উপস্থাপন করা হচ্ছে, অথচ একই কাজ যদি একজন ভারতীয় করেন, সেটা কিন্তু অতটা উপস্থাপন হচ্ছে না। আমাকে পিসিআর বললো নরেন্দ্রনাথ বাবু এই মুহূর্তে আমাদের সঙ্গে আবার রয়েছেন। নরেন্দ্রনাথ বাবু ঠান্ডা মাথায় বলুন, এই ধরনের ভাষা প্রথমত ব্যবহার করুন। আপনি অন এয়ার একটা ক্ষমা চান। পূর্বের ভাষার জন্য আমি দুঃখিত, মাই মিস্টেক, আমি সরি বলতেছি। এখন এবার আমাকে কথাটা বলুন ভালো করে, ঠান্ডা মাথায়। নরেন্দ্রনাথ বাবু, আপনাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো ঝামেলা নেই। আমাকে এক্সপেক্টেড করবেন না, আপনি বড় ভাই, আপনি যদি ভারতে বিপদে পড়েন, বাংলাদেশে জায়গা দেবেন। আমার একটা কথা শুনুন দাদা। 30 কোটি মানুষের আবেগ আপনি প্রকাশ করছেন, আপনার বহির প্রকাশ হচ্ছে 30 কোটি মানুষের আবেগ। শুধুমাত্র 30 কোটি মানুষ এভাবে রেগে যাচ্ছে, তাতে আপনারা এরকম উচিত ভাষা ব্যবহার করছেন। আমাদের অবস্থা ভাবুন তো, 140 কোটি মানুষের। প্রতি মুহূর্তে আপনারা জঙ্গি পাঠাচ্ছেন, আনসারুল্লাহ বাংলার প্রধান তাকে ছেড়ে দিচ্ছেন, চিন্ময় কৃষ্ণ প্রভুর মতন মানুষজনকে জেলের মধ্যে রাখছেন, ছেড়ে দিলাম, সব বাদ দিলাম। আপনারা ফসল নষ্ট করছে মোহাম্মদ ইউনূস, একটা কথা বলতে পারছেন না। বাংলাদেশের বীর সাধারণ মানুষ কোথায় গেল? মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করতে পারবে না? ইলেকশনটা কবে হবে নরেন্দ্রনাথ বাবু? সবই পারবে। শোনেন, আমার কথা হচ্ছে যে আমাদের দেশে সিজনাল যে ফসলগুলো হয়, এগুলোতে প্রতি বছরই অন সিজনে দাম বাড়ে, সিজনের সময় কেনার লোক থাকে না। এটা যে নতুন ইউনূস সরকার 5ই আগস্টের আশা করে সব ধ্বংস হয়ে গেল, তা না। এটা আমাদের 54 বছর এরকম হয়। এখন যেটা হয়েছে, দীপাঞ্জন দাদা যে বললেন যে কথাটা, এখন আমার দীপাঞ্জনের কথা যে আসাদুদ্দিন ওয়াইসি দিল্লি এবার নতুন যে এবারের লোকসভায় শপথ করার পরে সে বলছে জয় হিন্দ জয় ফিলিস্তিন। এই সাহসের পরে তাকে আপনারা কিছু করতে পারেন নাই। ফিরাদ হাকিমের জন্য কান্নাকাটি করতেছে আমাকে শুভেন্দুদা, তারপরে শেখ হাসিনারে জায়গা দিয়েছে, তার সাথে গেছে হাজার ফিরাদ হাকিম। এই সবগুলো যখন আপনাদের ঘাড়ে চড়ে বসবে আধার কার্ড আইডি কার্ড করে, তখন তো আপনি পালাতে পারবেন না। তা আপনার সাথে তোমার সম্পর্ক ভালো দাদা, যখন ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবে, তখন যদি আপনি ঢাকায় আসেন, আমি আপনার জন্য থাকার ব্যবস্থা করবো। আর আপনার কথা হচ্ছে যে আমাদের এটা অরিত্রদা বললেন চাল গম ডাল সব আমরা নিই, কিন্তু 140 কোটি মানুষের দেশ ভারত রাফেল আমদানি করে কিন্তু 5 কোটি মানুষের থেকে। মাথায় রাখবেন যে ফ্রান্সে কিন্তু মাত্র 5 কোটি মানুষ রাফেল দেয়, 140 কোটি মানুষ। সব দেশে থাকে না। আমি বলি ঈশ্বর সব দেশে সবকিছু দেয় না। আচ্ছা, আপনি তো বললেন এর উত্তরগুলো নিয়ে নিই, দুজনের থেকে উত্তর নিয়ে নিচ্ছি। নরেন্দ্রনাথ দা, দুজনের থেকে উত্তর নিচ্ছি। অরিত্র থেকে প্রথমে উত্তর নিচ্ছি। নরেন্দ্রনাথ মজুমদারের যে কথা, তার উত্তর অরিত্র।
দেখুন, প্রথম কথা, আমরা রাফায়েল কেন, এর আগেও অনেক সাবমেরিন থেকে বিভিন্ন দেশের থেকে আমরা বিভিন্ন সামরিক জিনিসপত্র নিই, আমাদের নিউক্লিয়ার ডিপ্লোমেসি টাই আছে, সেই অনুসারে জিনিসপত্র নিই। প্রশ্নটা হচ্ছে যে কোনো দেশের থেকে কেউ যদি কেনাকাটা করে যোগ্য দাম দিয়ে, তাহলে সেখানে কোনো সমস্যা নেই। আমরা বাংলাদেশে এক্সপোর্ট করছি বলে আমাদের সমস্যাটা নয়। আমাদের প্রশ্নটা হচ্ছে যে আমরা আপনাদের এক্সপোর্ট পার্টনার বা আমরা আপনাদের যদি ইম্পোর্ট এক্সপোর্টের একটা অংশ হই, তাহলে সেই ফসলটাকেই আপনারা নষ্ট করছেন কেন? আমার এখানে উৎপাদিত গমই তো ঘুরিয়ে ফিরিয়ে বাংলাদেশে আবার বিক্রি হবে, তাহলে সেই ফসলটা আপনারা নষ্ট করবেন না। এবং দ্বিতীয়ত, এক্সপোর্ট ইম্পোর্ট ট্রেড এগুলো থাকবে, এটা পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য পলিটিক্স অ্যান্ড দ্য মার্কেট। কিন্তু আপনাদের এখানে যে মূল্যবৃদ্ধি যে জায়গাটায় চলে গেছে, আপনাদেরকে IMF এর থেকে লোন স্যাংশনের জন্য কথা বলতে হচ্ছে, আপনাদের বিদেশি মুদ্রার ঘাটতি হচ্ছে, সেই জায়গায় আমাদের মেন রাজনৈতিক প্রশ্ন হচ্ছে যে ভারতের থেকে আপনারা জিনিস নিন, দরকারে ভারত আপনাদের থেকে জিনিস নেবে, কিন্তু কারোর থেকে কিছু নিলে বিশ্বাসঘাতকতা করবেন না। আপনি যে থালায় খাচ্ছেন সেই থালাতেই ফুটো করছেন, এটা করবেন না দয়া করে। গম আমাদের এখানে আপনি নষ্ট করবেন না, এই গম দরকারে সস্তায় কম দামে বাংলাদেশকে আমরা দিতে প্রস্তুত আছি, কিন্তু আমাদের ফসল নষ্ট করবেন না। দিয়েছি, কম দামেই আমরা দিয়েছি। ইউনূস সরকার হাতে পায়ে ধরে বলেছে যে কমে রাখতে, কারণ কি বাংলাদেশের সারপ্লাস নেই। দীপাঞ্জন চক্রবর্তী, আপনার যে দ্বিতীয় অংশটি নরেন্দ্রনাথবাবু বলছেন তার উত্তর। হ্যাঁ, দেখুন, প্রথমে আমাদের এখানে হিন্দিতে একটা কথা বলে, যাবি আঁখ খুলে তবেই সবেরা, যখনই চোখ খুললে তখনই ভোরের সূর্যোদয়। নরেন্দ্রনাথ বাবু, ওনার শুভবুদ্ধির উদয় হয়েছে, ভালো। একটা কথা খুব পরিষ্কার বলে দিই, আপনাদের রাষ্ট্রে আপনারা কোথায় গণতন্ত্র ফেরাবেন কি ফেরাবেন না, আপনারা ফুলকপি নষ্ট করবেন না করবেন না, আমরা পরোয়া করি না। আমার দুটো কনসার্ন, এক, বাংলাদেশের সনাতনী হিন্দুদের উপর অত্যাচার হলে আমরা মেনে নেব না। দ্বিতীয়ত, ভারতবর্ষকে অপমান করার চেষ্টা করলে শেখ হাসিনার ভাইরাস নাকি আমাদের আম্মি যান, এই কথা যদি দ্বিতীয়বার কেউ বলে, আমি ক্ষমা চাইবো না। আমি বুদ্ধিজীবী নই, আমি ফৌজি, আমি কমান্ডো, অলওয়েজ আ কমান্ডো। আপনারা ভদ্রভাবে চলুন, আমরা ভদ্রভাবে চলছি। প্ররোচনা দেবেন বর্ডারে, এবার কিন্তু বাংলার গ্রামের মানুষরা, পশ্চিমবঙ্গের মানুষরা ভারত মাতা কি জয় বলে এই সবগুলোকে মাটিতে পুঁতবে, ফসল ভালো হবে ভবিষ্যতে। এটা একটু আপনাদের ভাই বেরাদেরকে বুঝিয়ে দেবেন। নাগা সাধুরা, আমি শুধু একটা কথা বলছি তারিকুল সাহেব, নাগা সাধুরা তারা বলছেন যে তারা প্রয়োজনে বাংলাদেশে ঢুকে পড়বেন, 1 ঘন্টার মধ্যে ঢুকে পড়বেন। অনেকে আজকে এখন এই মুহূর্তে কুম্ভমেলা চলছে, ঐতিহাসিক 114 বছর পরে আবার কুম্ভমেলা এখানে হয়েছে। প্রয়াগরাজ থেকে আমাদের প্রতিনিধি সন্তু, সে কিছু নাগা সন্ন্যাসী তাদের সাথে কথা বলেছে, তাদের মধ্যে একজনের প্রতিক্রিয়া আমি শোনাবো। আমি ভারত সরকারকে বলছি, আমার সনাতন ধর্মের জন্য আজকে বাংলাদেশে হিন্দুদেরকে যে অত্যাচার করা যাচ্ছে, এর জন্য কিছু করা যাক। মমতা দিদি বাংলাটাকে খেয়ে নিয়েছে। এই বাংলাদেশটা আর মমতা দিদি আমার বাংলা কলকাতাকে বরবাদ করে দিচ্ছে। আমি সমানন্দ নাগোয়া বলছি, যদি আমাদের উচিত হয় আর যদি সরকার বলে, আমি এর বিবৃতি চাই। এই বাংলাদেশে যে হিন্দু সনাতন ধর্মকে বহুত কষ্ট হচ্ছে, আর আগে বাবা যদি রেগে যায়, নাগা বাবারা যদি রেগে যায়, বাংলাদেশকে ধ্বংস করে দেবে। তারিকুল সাহেব কি বলবেন? দাদা, আমি আপনাকে একটু অনুরোধ করব, আমাকে একটু কথা বলে কথা বলে তখন আপনি স্পেস দেন না, আমাকে তো ভদ্রতার সুযোগ দিতে হবে দাদা, প্লিজ। প্রথম কথা হচ্ছে, আমার দেশে আমি কি করব না করব এটা আমাদের দেশের একান্ত অভ্যন্তরীণ বিষয়, সেখানে ভারত কেন নাক গলাবে, 1 নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে যে ভারত আমাদের, মনে করো আমাদের দেশে এখন জায়গা খুবই সংকট, আমাদের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের কেন জানি মনে হচ্ছে কলকাতাটা আমাদের একান্ত প্রয়োজন এবং কলকাতাটা আমাদের লাগবে। আর এই কলকাতাটা যদি আপনারা আমাদেরকে লিস্ট দিয়ে দেন, আমরা এটা ব্যবহার করতে পারি, কেন আমাদের জনসংখ্যা দিন দিন বাড়ছে। আর সেখানে আপনারা যদি আমাদের দেশের উপর চাপান, আপনারা আসবেন, আপনাদেরকে ওয়েলকাম, আপনারা আসেন, দেখি আপনারা কতক্ষণ টিকতে পারেন। 1 নাম্বার, আপনার ভারতবর্ষে আপনার 130 কোটি মানুষ বসবাস করে, আর বাংলাদেশে 25 কোটি মানুষ বসবাস করে। সেখানে বাংলাদেশে 20 থেকে 25 কোটি মানুষ মাসে যে পরিমাণ খরচ করে, তারা যে পরিমাণ খাবার খায়, ভারতবর্ষে 130 কোটি মানুষ পুরো বছর এটা খায়ও না, এটা পড়েও না, এবং সেটা গিলতেও পারবে না। অতএব বাংলাদেশের মানুষের সাথে কথা বলার আগে 50 বার উপরে ঈশ্বরকে ডাকা উচিত, যে তাদের সাথে কথা বলা উচিত কিনা, তাদের দিকে চোখ রাখানো উচিত কিনা। আরেকটি বিষয়, বাংলাদেশের দিকে তাকাবো না, কেন তাকাবেন? মূল कहना क्या चाहते हो? আমরা কলকাতা লাগবে, আমাদের কলকাতা লাগবে। চাচা জানরা আসুন না, আসুন কলকাতা লাগবে, আসুন আমাদের কলকাতা লাগবে দাদা, আমাদের আরে আসুন না, আরে আসুন তো। চাচা জানরা 1 মাস আগে বললেন যে কলকাতা দখল করবো, আমি একবারও দেখতে পেলাম না। রিক্সা থেকে শুরু করে বাসের, হেলিকপ্টার, কোনো একটা কিছু নিয়ে আসবেন। দাদা আপনারা যদি প্রতিবেশী রাষ্ট্র হিসাবে শেখ হাসিনাকে আশ্রয় দিতে পারেন, তাহলে বাংলাদেশের জনগণ যেহেতু দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কোন জনগণ আসতে চায়? কোন জনগণ আসতে চায়?
আমি শুনছিলাম শেখ হাসিনা আর বাপের বাড়ি নাকি ইন্ডিয়াতে। অনেক কিছু শুনছেন। আমি তো শুনছি চট্টগ্রামও ভারতের অংশ হচ্ছে। আমি তো শুনছি চট্টগ্রাম ভারতের অংশ হচ্ছে। সত্যি না মিথ্যে? আমি তো শুনছি কক্সবাজার আরাকান আর্মি নিয়ে নিচ্ছে। বাংলাদেশের দিকে 5 মিনিট বাংলাদেশের পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে 5 মিনিট যুদ্ধ করে ঠিক চলে আসুন, দেখে নিন কতটা আসবে। গ্যারান্টি দিয়েছে 5 মিনিট যুদ্ধ করে ঠিক না। আমি বাংলাদেশের সাথে যুদ্ধ 5 মিনিট করে ঠিক না। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আপনি এখানকার কমেডি সার্কাসে যান। শীতকালে সার্কাস হচ্ছে, সার্কাসে যান, মাইক হাতে একটু কথাবার্তা বলুন, দারুণ ইনকাম করবেন। শুনুন, আমি আপনার কাছে আসলে চিকিৎসার জন্য আপনি আমার চিকিৎসা করাবেন, আমি আপনার কাছে চিকিৎসা করব। কলকাতা দখল করতে, আপনি তো সব মলমের ওষুধ কলকাতা দখল করতে আসুন, দাওয়াতে ইসলামী খাওয়াবেন। মলমটা দেন, সব আমাদের বমি হাকিমও খাওয়াবে, আমরা খাওয়াবো। চলে আসুন, আমি আপনার কাছে আসতে বিএসএফ রান্না করে খাওয়াবে। অনেক হয়েছে কথা, চলে আসুন একবার কলকাতা দখল করতে, দাওয়াতে ইসলামী খাওয়াবো, বমি হাকিম খাওয়াবে আপনাদের, আমরাও মিষ্টি খাওয়াবো। আমি একটা কথা বলছি আপনাকে তারিকুল সাহেব, আমরা বারবার বলছি 140 কোটি মানুষের আবেগ নিয়ে খেলাটা করবেন না। আপনারা করছেন না, সরাসরি করছেন না, আমি আপনাদেরকে দোষ দিচ্ছি না। এই মোহাম্মদ ইউনুস মেরুদণ্ডহীন একজনকে কেন বসিয়ে রেখেছেন আপনারা মাথার উপরে? আপনার কম্পালশনটা কি? মোহাম্মদ ইউনুস, আপনি প্রধানমন্ত্রী হয়ে যান বাংলাদেশের, আপনি প্রধানমন্ত্রী হয়ে যান, আপনি বোধহয় মোহাম্মদ ইউনুসের থেকে ভালো চালাতে পারবেন। তারিকুল ইসলাম ভুঁইয়া কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন? আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হব না, আমি বাংলাদেশের একজন। আরে কনফিডেন্সের সাথে বলুন, মোহাম্মদ ইউনুস যদি এত অপদার্থতা করতে পারে, আমি কম অপদার্থ হতে পারবো। কনফিডেন্সের সাথে বলুন না আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হব, বলুন না। ভারতের এমন কোন এখনো বিহারি লোক তৈরি হয় না যে ডক্টর ইউনুসের বাসার দাঁড়ানো হওয়ার যোগ্যতা নাই। ভারতের এমন কোনো, বেশ, এইগুলোই চালাতে থাকবেন। বেশ, আজকের জন্য এই বিতর্ক এখানেই শেষ করছি। তার কারণ প্রত্যেক দিন আমার সময় বাধা এবং